দেখো আজকে যে বিষয়টা পড়বো আমরা সেটা হচ্ছে সংকরীকরণ। যে সংকরীকরণ বা সংকরায়ন কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো। তো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন এটা মূলত যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটাল গুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে নতুন যে অরবিটাল গুলো তৈরি করে সেই অরবিটাল গুলোর নাম হচ্ছে সংকর অরবিটাল। আর সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংকরীকরণ। আমরা আরেকবার দেখি যে সমযোজী বন্ধন গঠনের সময় যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটাল গুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। এই সংজ্ঞাটা কি বুঝছো তোমরা? মালিহা? সব মিশ্রিত। এখানে দেখো সমশক্তি সম্পন্ন অরবিটাল কেন? যে ধরো যে গতদিন আমরা দেখছি যে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিশ্রিত হলে এসপি সংকর অরবিটাল তৈরি হবে দুইটা, এসপি সংকর অরবিটাল তৈরি হয় দুটো। তো এই যে একটা এসপি সংকর অরবিটাল আর একটা এসপি সংকর অরবিটাল এরকম এই দুটার শক্তি সমান হয়। আর পূর্বে যে এস অরবিটাল আর একটা পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয় এই এস অরবিটালের শক্তি আর পি অরবিটালের শক্তি আলাদা আলাদা থাকে। তাহলে পূর্বে শক্তি আলাদা থাকে আর পরে মিশ্রিত অবস্থায় এদের শক্তি কি মিশ্রিত হওয়ার পর যে নতুন অরবিটাল এসপি সংকর অরবিটাল তৈরি হচ্ছে সেই অরবিটাল দুটোর শক্তি হবে সমান। এই জন্য বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন। আর সমান সংখ্যক মানে যতটি পারমাণবিক অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করবে তার সমান সংখ্যক। যদি একটা এস একটা পি দুটা পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করতেছে তাহলে সংকর অরবিটাল তৈরি হবে দুটি। তাহলে এসপি সংকর অরবিটাল তৈরি হচ্ছে দুটি। এই সংজ্ঞা কি বোঝা গেছে তোমাদের? ওকে, তাহলে সমশক্তি সম্পন্ন ও সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে সংকরায়ন। এটা কখন তৈরি হবে? যখন মৌলের পরমাণুগুলো কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে সেই সময় তাদের যুজনী স্তরের পরমাণুর যুজনী স্তরের অরবিটাল গুলো, সব অরবিটাল না, শুধুমাত্র যুজনী স্তরের অরবিটাল গুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করবে। আর যোজ্যতা স্তরে ভিন্ন ভিন্ন অরবিটাল মিশ্রিত হয়ে ভিন্ন সংকর অরবিটাল তৈরি হয়। যেমন একটা এস আর একটা পি মিলে দুটা এসপি, একটা এস দুটা পি মিলে তিনটা sp2, একটা এস তিনটা পি মিলে চারটা sp3, একটা এস তিনটা পি আর একটা ডি মিলে পাঁচটা sp3 ডি সংকর অরবিটাল তৈরি হবে। এরকম মিশ্রিত পারমাণবিক অরবিটালের উপর ভিত্তি করে সংকর অরবিটালের নামকরণ করা হয়। তাহলে নামকরণ করা হচ্ছে কোন কোন অরবিটাল মিশ্রিত হচ্ছে সেই অনুযায়ী সংকর অরবিটালের নাম। একটা এস তিনটা পি আর দুটা ডি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হলে সংকর অরবিটালের নাম কি হবে? sp3d2। এটা বুঝছো কি? জি স্যার। ওকে, এই বিষয়গুলো গতদিন আমরা একটু আলোচনা করছি যে একটি এস একটি পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুইটি সমশক্তি সম্পন্ন এসপি সংকর অরবিটাল তৈরি হয়। আর সংকর অরবিটাল গুলো পরস্পরের সাথে সরলরৈখিক ভাবে থাকে, ফলে এসপি সংকরীকরণ হলে অণুর আকৃতি হয় সরলরৈখিক এবং বন্ধন কোণ হবে 180°। গতদিন এটা আলোচনা করছি আমরা। এই বিষয়গুলো আলোচনা করছি, এগুলোতে আর সময় নষ্ট করতেছি না। এই যে দেখো sp3d2 সংকরায়ন আর একটা হচ্ছে sp3d সংকরায়ন। তো একটি এস অরবিটাল তিনটি পি অরবিটাল আর একটা ডি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে পাঁচটি সমশক্তি সম্পন্ন sp3d সংকর অরবিটাল তৈরি হয়। তো যে পাঁচটি সংকর অরবিটাল তৈরি হবে তারা পরস্পরের সাথে যে আকৃতিটা গঠন করবে সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, দ্বি পিরামিড, ট্রায়াঙ্গুলার
বাইপিরামিডাল একটা গঠন বা আকৃতি লাভ করে। তাহলে 5টা শঙ্কর অরবিটাল মিলে ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিডীয় একটা গঠন লাভ করে। ফলে sp3 শঙ্করীকরণ হলে অণুর আকৃতি হয় ত্রিভুজ আকৃতি দ্বিপিরামিডীয় এবং বন্ধন কোণ হবে 90 ডিগ্রি, 120 ডিগ্রি আর 180 ডিগ্রি। চিত্রটা একটু দেখো। আচ্ছা, ধরো একটা s অরবিটাল, p অরবিটাল 3টা, একটা px, একটা py আর একটা কি pz আর একটা d অরবিটাল। d অরবিটাল কি ডাবল ডাম্বের আকৃতি। তো এই অরবিটাল গুলো 5টা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে শঙ্কর অরবিটাল তৈরি করবে 5টা। এটা হচ্ছে sp3d শঙ্কর অরবিটাল একটা। তাহলে অনুরূপ শঙ্কর অরবিটাল তৈরি হবে কয়টা? 5টা। তাহলে 5টা শঙ্কর অরবিটাল তৈরি হবে। এই 5টা শঙ্কর অরবিটাল পরস্পরের সাথে এরকম করে যুক্ত থাকবে। একটা উলম্ব বরাবর একবারে উপরের দিকে থাকবে, একটা তার নিচের দিকে থাকবে। তাহলে এখানে 2টা অরবিটাল সরলরৈখিক ভাবে থাকে। এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আর কয়টা থাকলো? 3টা। আর 3টা মিলে কিন্তু একটা ত্রিভুজ আকৃতির গঠন লাভ করবে। এরকম এই চিত্রগুলো তোমাদের নিজে অঙ্কন করতে হবে, সুন্দর করে অঙ্কন করবা। আমার মনে হয় তোমাদের সবার অঙ্কনের হাত আরো ভালো, খুব সুন্দর করে আঁকতে পারবা। আচ্ছা, তাহলে এটা ত্রিভুজ আকৃতির গঠন। এদের মধ্যবর্তী কোণ হবে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এখন এই 3টাকে যদি এখানে নিয়ে যাই আমরা, এরকম হবে। এটা কি বুঝছো এখন? তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির তল, এটার সাথে এটার একটা কি ত্রিভুজ আকৃতির তল 3টা থাকবে, উপরে একটা কি পিরামিডের মতো 3টা ত্রিভুজ আকৃতির তল দ্বারা একটা পিরামিড, নিচের দিকে অনুরূপ এটার সাথে মনে করে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, নিচের দিকে অনুরূপ আরেকটা কি ত্রিভুজ আকৃতির পিরামিড, অনেকটা এরকম। খেয়াল করো। এই শীর্ষবিন্দুর সাথে এই শীর্ষবিন্দু কালারটা একটু আলাদা করে দিই। তাহলে একটা কি পিরামিডের মতো উপরে হচ্ছে। তাহলে উপরের দিকে ত্রিভুজ আকৃতির একটা পিরামিড আর নিচের দিকে আর একটা ত্রিভুজ আকৃতির পিরামিড। তাহলে এটার গঠনটা হচ্ছে কিরকম? ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিডীয় গঠন। বোঝা গেছে তোমাদের? জি স্যার। জি স্যার। আর এই যে অরবিটালটা আছে, এই অরবিটালের সাথে এই অরবিটালের মধ্যবর্তী কোণটা হবে কত? এরা আছে সমতলীয় ভাবে, এটা আছে সমতলীয় ভাবে, আর এই অরবিটালের সাথে এই অরবিটালের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এই দুটো আছে উলম্ব বরাবর, একবারে উলম্ব বরাবর, আর এরা আছে এই 3টা আছে আনুভূমিক বরাবর। আনুভূমিক ভাবে। তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা 90 ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে এটা 90 এইটার ডিগ্রি। এটা 90। তাহলে এই যে উলম্ব বরাবর যেগুলো আছে তাদের সাথে আনুভূমিক ভাবে যে অরবিটাল গুলো আছে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, আর এদের মধ্যবর্তী নিজেদের মধ্যবর্তী কোণটা হবে কত? উলম্ব বরাবর যারা আছে এদের মধ্যবর্তী কোণটা হবে 120 ডিগ্রি। বোঝা গেছে কি তোমাদের? জি স্যার। ওকে, তাহলে যদি কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর শঙ্করীকরণ হয় sp3
ডি, তাহলে ওই অণুর আকৃতি হতে পারে কি আকৃতি হতে পারে ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়। ওকে, আচ্ছা আরেকটা বিষয় দেখো, যদি একটা এস, তিনটা পি, দুইটি ডি অরবিটাল পরস্পর সাথে মিশ্রিত হয়ে 6টি সমশক্তি সম্পন্ন sp3d সংকর অরবিটাল তৈরি হয়, তাহলে ওই 6টি sp3d2 সংকর অরবিটাল পরস্পর সাথে বর্গাকৃতির দ্বিপিরামিড বা অষ্টতলকীয় গঠন লাভ করে। 6টা মিলে কি হবে? বর্গাকৃতির দ্বিপিরামিডীয়। ফলে sp3d সংকরীকরণ হলে অণুর আকৃতি হয় বর্গাকৃতির দ্বিপিরামিডীয় বা অষ্টতলকীয়। তাহলে বর্গাকৃতির দ্বিপিরামিডীয় গঠনটাই হচ্ছে অষ্টতলকীয় এবং বন্ধন কোণ হয় 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি। সবাই একটু খেয়াল করো, চিত্রগুলোর নিচে এই যে এখানে আছে, এটা সহজে বোঝা যাবে না আর কি। স্যার sp3d এর তিনটা কোণ হচ্ছে না, চারটা কোণ 90 ডিগ্রি, আর না তিনটা কোণ 90 ডিগ্রি, একটা 180 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি। না, এটা তাহলে বুঝো না এখনো। 6টা কোণ হবে 90 ডিগ্রি। মনে করো এইটা আছে না, এই তিনটা আছে আনুভূমিক ভাবে একবারে কি, একটু তোমাদের এখানে দেখাই, তোমরা একটু আমার দিকে খেয়াল করো। আনুভূমিক ভাবে এই তিনটা রেখা আছে আনুভূমিক ভাবে, আর এর সাথে উলম্ব বরাবর আছে দুইটি, একবার উপরের দিকে একটা আর নিচের দিকে একটা। তাহলে এটার সাথে এটার কোণটা কত? 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি। এইটার সাথে এটার কোণটা কত? ও 120 না, এটাও 90 ডিগ্রি, ও কারণ এগুলো তো আনুভূমিক ভাবে আছে। আর এটা কি হবে? এটাও 90 ডিগ্রি। এই তিনটা আছে মনে করো এভাবে আনুভূমিক ভাবে, আর তার উপরে আছে উলম্ব বরাবর এরকম, ঠিক আছে? তাহলে এগুলোর সাথে এগুলো সবগুলোই 90 ডিগ্রি। এটা কি বুঝছো এখন? কালো দিয়ে যে কোণটাগুলো দিছি, আর তাহলে এটার সাথে এটার কি, এগুলো এটা উলম্ব বরাবর আছে, উলম্ব মানে কি ওই 90 ডিগ্রি সমকোণে আছে। তাহলে এটার সাথে এটার কোণটা কত? 90 ডিগ্রি। এটার সাথে এটার কোণটাও 90 ডিগ্রি, এটার সাথে এটার কোণটাও কি 90 ডিগ্রি। তাহলে 6টা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর তিনটা হচ্ছে কি 100। এটার সাথে এই তিনটা আছে ত্রিভুজ আকৃতির, তাহলে এটার সাথে এটার হচ্ছে 120 ডিগ্রি, এটার সাথে এটা আছে 120 ডিগ্রি, আর এটার সাথে এটা হবে কি 120 ডিগ্রি। এটা কি বোঝা গেছে তোমাদের? মানে স্যার লাল দাগটার সাথে যখন কোণ করবে তখন 90 ডিগ্রি, হ্যাঁ, কারণ লাল দাগ আর এই যখন ওরা পরস্পরের সাথে কোণ করবে তখন সেটা 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি, রাইট। এখানে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট দেখছি দাঁড়াও। শোনো, এই যে দেখো এখানে আমার কাছে পেন আছে কয়েকটা, দুটা পেন। এটা আছে অনুভূমিক ভাবে, আর এটা আছে কি উলম্ব বরাবর। তাহলে আনুভূমিক ভাবে আছে কয়টা? একটা, এপাশে একটা দুইটা, এপাশে একটা তিনটা। কয়টা? তিনটা। তাহলে এই যে আনুভূমিক ভাবে যারা আছে তাদের মধ্যকার কোণটা কি পরস্পর কত ডিগ্রি কোণ? এই যে 90 ডিগ্রি। না, 90 ডিগ্রি কোণ। যারা আনুভূমিক ভাবে আছে 120 ডিগ্রি, আর যে উলম্ব বরাবর আছে আনুভূমিক ইয়াটার সাথে
তারা 190 ডিগ্রি। তখন তারা হবে 90 ডিগ্রি। বোঝা গেছে কি? ওকে, আমরা এই চিত্রগুলো এই যে এখানে একটু খেয়াল করি। এই যে এখানে দেখো, এখানে একটু চিত্রে কিছুটা বোঝা যাবে আর কি। এই যে দেখো, এটা হচ্ছে একটা 3s অরবিটাল, এটা 3px, এটা 3py, এটা 3pz, আর এটা 3dz² অরবিটাল। ওকে, এই ছবিটাকে অনেক বড় করলে তখন ছবিটা ক্লিয়ার হবে আর কি, অনেক বড়, যতটা পারি বড়। এখন দেখো কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তাহলে এখানে এই যে দেখো পাশাপাশি এখানে কটা আছে, এইটা, এটা আর এইটা, এই তিনটা কি আছে আনুভূমিক ভাবে, এই তিনটা আছে আনুভূমিক ভাবে, আর এটা এটা হচ্ছে কি উলম্ব বরাবর। তাহলে এই তিনটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? এটার সাথে এটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। 120 120 ডিগ্রি। ডিগ্রি। এটার সাথে এটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটার সাথে এটার মধ্যবর্তী কোণ, এটার সাথে 120। ওকে, এখন মনে হয় ক্লিয়ার। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে এটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটার সাথে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটার সাথে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, আমার মনে হয় এখন ক্লিয়ার না? আর জি স্যার। এটার আর এটার মধ্যবর্তী কোণটা কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন ক্লিয়ার। 180 ওকে, ডিগ্রি। আমার মনে হয় এখন ক্লিয়ার সবাই। আচ্ছা, এখন সবাই খেয়াল স্যার করো, তাহলে কি 180 ডিগ্রি দুইটা? 180 ডিগ্রি লম্বাই। এই যে উলম্ব বরাবর তো দুইটা অরবিটালেই আছে। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই পাশ থেকে যদি ধরো 180 ডিগ্রি, এই পাশ থেকে ধরলো 180 ডিগ্রি। ওকে, ক্লিয়ার কি সবাই? জি স্যার। এখন দেখো যে একটা তৃতীয় শক্তি স্তরের একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল। পি অরবিটালের ডাম্বেল হচ্ছে দুইটা, একটা দুইটা, এই দুইটা পরস্পর ডাম্বেল, ঠিক আছে? তাহলে এটা গোলাকৃতির। আচ্ছা, তাহলে একটা এস, তারপর কি এটা পিজেড উলম্ব বরাবর, ওকে, ডাম্বেল। আচ্ছা, আর একটা পিজেড, তাহলে এটা আছে মনে করো এক্স অক্ষ বরাবর, এটা একভাবে একদিক থেকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে পি ওয়াই, আর এটা হচ্ছে পিজেড। ওকে, আর এটা ডিজেড স্কোয়ার এর অরবিটালের তো গঠন জানোই। আর এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, একটা এক্স অক্ষ বরাবর হচ্ছে নীল দুইটা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি ব্রাউন দুইটা, বাদামি যে। ওকে, তো এখন এরা পরস্পর মিশ্রিত হলে যে সংকর অরবিটাল তৈরি হবে তার আকৃতি কি রকম? তার আকৃতি হবে এই যে অষ্টতলকীয় গঠন। তাহলে আনুভূমিক ভাবে কয়টা আছে এখানে? 4টা। এটাকে আরো একটু বড় করি। এখন খেয়াল করো আনুভূমিক ভাবে কয়টা আছে? 4টা। তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এই 4টা যদি এভাবে থাকে পরস্পর আনুভূমিক ভাবে আছে, কিন্তু 4টা পরস্পর কি ক্রস অবস্থায় আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণগুলো কত হবে? এটা 90 90 ডিগ্রি। ডিগ্রি। তাহলে এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে এদের মধ্যবর্তী 4টার কোণ হচ্ছে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটাও 90 ডিগ্রি। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, এটার সাথে এটা। আচ্ছা, এখন আসো এইটার সাথে এটার কত কোণ? এরা আছে আনুভূমিক ভাবে, আর এটা আছে উলম্ব বরাবর। তাহলে এই অরবিটাল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এগুলাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি। বোঝা গেছে কি? আচ্ছা, আনুভূমিক আর উলম্বর মাঝে মধ্যবর্তী কোণটা সবসময় কি 90 ডিগ্রি কোণ।
আচ্ছা, এখন আসো যে এই আকৃতিটাকে আমরা কি বলবো? অষ্টকতলীয়। অষ্টতলকীয়। অষ্টতলকীয় কেন? যে এখানে দেখো এই দুইদের মাঝে একটা কি হবে? একটা বর্গক্ষেত্রের মতো তল হবে, বর্গাকৃতির তল। যদি এখানে আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে, হবে কি বর্গক্ষেত্রের মতো তল। আচ্ছা, আর এইটার সাথে এটা শীর্ষ, এটার সাথে এটার শীর্ষ, এটার সাথে এটার শীর্ষ, এটার সাথে এটার শীর্ষ। তাহলে উপরে কয়টা তল আছে? এভাবে কয়টা তল আছে? চারটা। চারটা আছে, চারটা। কটা আছে? চারটা। খেয়াল করো, এই যে এখানে মনে করো এটা একটা তল, একটা, এপাশে একটা, দুইটা, এই যে সামনের দিকে একটা, তাহলে সামনের দিকে একটা, আবার ওই যে পিছনের দিকে একটা হয়েছে, পিছনের দিকে একটা হয় নাই, তাহলে চারটা। তাহলে নিচে, তাহলে এটা কি? এটাকে বলা হয় বর্গাকৃতির পিরামিড। বর্গাকৃতির পিরামিড। তাহলে নিচের দিকে একটা কি ওরকম পিরামিড হবে। তাহলে নিচের দিকেও আর একটা পিরামিড হয়েছে। তাহলে এটাকে কি বলবো? বর্গাকৃতির দ্বি পিরামিড। আর বর্গাকৃতির দ্বি পিরামিডে তল কতটা থাকতেছে? বাইরের দিকে তল কতটা বোঝা যাবে? 8টা তল। 8টা। তাহলে ঠিক উপরের দিকে 4টা তল, নিচের দিকে 4টা তল, মাঝের এই বর্গাকৃতির তল তো দেখা যাবে না, কারণ এটা কি থাকবে? উপরের 4টা তল, একবারে নিচে 4টা তল দেখা যাবে। তাহলে এটা অষ্টতলকীয় বলে। 8টা তল দ্বারা অষ্টতলীয়, অষ্টতলকীয়, অক্টাহেড্রা। বোঝা গেছে সবার? তো এই জি হচ্ছে স্যার। একটা বিষয়। আরেকটা আছে কি, যে sp3d3। sp3d3 হলে অণুর কয়টা সংকর অরবিটাল তৈরি হবে? 7টা। একটা এস, 3টা পি আর 3টা ডি, মোট পারমাণবিক অরবিটাল 7টা, সংকর অরবিটালও 7টা তৈরি হবে, যাদের শক্তি সবার সমান হবে। আর এই 7টি যদি পরস্পরের সাথে কি যুক্ত থাকে, তাহলে এই পঞ্চভুজাকৃতির দ্বিপিরামিড তৈরি হবে। পঞ্চভুজাকৃতির দ্বিপিরামিড, উপরে একটা অরবিটাল, ঠিক নিচের দিকে একটা অরবিটাল। কটা হলো? 2টা। একদিকে 2টা দেই, আর একদিকে দেই 3টে। তাহলে এই 5টা মিলে কি হচ্ছে? একটা পঞ্চভুজাকৃতির তল। আর এইটার সাথে এদের তৈরি হবে কি? তাহলে পঞ্চভুজাকৃতির উপরের দিকে পিরামিড হচ্ছে কি? পিরামিডের তল হবে একটা তল, মনে করো এখানে একটা তল হলো, তাহলে এটা মিলে 2টা তল, এটার সাথে এটার কি 3টা তল, এটার সাথে এটা 4টা তল, আর এই দিক থেকে আরেকটা তল হচ্ছে 5টা। তাহলে 5টা তল হচ্ছে, আবার নিচের দিকে 5টা তল, একটা, তারপর 2টা, 3টা, 4টা, এখানে 5টা তল হবে। তাহলে নিচের দিকে 5টা তল, উপরের দিকে 5টা তল, তার মানে এটাকে কি বলা যায়? অষ্টতলকীয়। এটাকে কি 10তলীয়। ঠিক আছে? আচ্ছা, তো ডেকাহেড্রাল বলা যায়। তো পঞ্চভুজাকৃতির দ্বিপিরামিড নামে এটা বেশি পরিচিত। 10তলীয় এরকম কোনো শব্দ ইউজ করা হয়নি সাধারণত। তো এটা কি বুঝছো তোমরা? আর ওই যে 5টার মধ্যে মধ্যবর্তী কোণ কি হবে? তাহলে 360° কোণকে যদি 5 ভাগে আমরা ভাগ করি, কত হয়? 72 হচ্ছে। ঠিক আছে? তার মানে ওই যে 5টা, 72। 72 বা 72 হচ্ছে ওই যে পঞ্চভুজাকৃতির একটা যে তৈরি হয়, তল তৈরি হয়, এইখানে এদের মধ্যবর্তী কোণটা হবে কি? এগুলো সবগুলোই 72, সবগুলোই হবে কি 72°। আর উপরের যে উলম্ব বরাবর যেটা থাকবে, উলম্বের সাথে এদের প্রত্যেকটারই কি 90° করে। বোঝা গেছে কি?
জি স্যার। তাহলে কারো 90 ডিগ্রি কয়টা থাকবে? তাহলে 90 ডিগ্রি হচ্ছে উপরের দিক থেকে 5টা, নিচের দিক থেকে 5টা, মোট 10টা। এই যে এটার সাথে আর এটা, একটা 180 ডিগ্রি মানে দুইটা। হ্যাঁ এই দুইটার মধ্যে 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থাকে, 72 ডিগ্রি থেকে, আর 180 ডিগ্রি থেকে। তোমাদের কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা সংকরীকরণ বুঝলাম, সংকরীকরণের অবস্থাগুলো বুঝলাম। এখন কোন যৌগের অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন সংকরীকরণ আছে এটা আমরা শিখব। তাহলে প্রথমে একটা সূত্র শিখে নেই, কোন অণুর বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংকরীকরণ অবস্থা নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? যে কোনো অণুর বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। সূত্রটা লিখে মুখস্থ করে ফেলো। সূত্রটা কি? এক্সটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা। ই কি? কেন্দ্রীয় পরমাণুর যোজনী স্তরের ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর যোজনী স্তরের ইলেকট্রন সংখ্যা। সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা, বি হচ্ছে ধনাত্মক আয়নের চার সংখ্যা, এ হচ্ছে ঋণাত্মক আয়নের চার সংখ্যা। আচ্ছা, এই বিষয়টা একটু মাথায় রাখো। তাহলে একটা কেন্দ্রীয় পরমাণুর কোন সংকরীকরণ হবে এটা আমরা এই সূত্রের সাহায্যে বের করব। যদি আয়ন হয় তখন আমাদের বি, এ আর বি কাজে লাগবে, আর যদি আয়ন না হয় তখন এই বি আর এ এর মান হবে 0। মনে করো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু কে? শুনতে পাইনি, কি বললেন? কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন। কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এর কোন সংকরীকরণ ঘটে আমরা এটাই বের করব। তাহলে এর জন্য আমরা এক্স এর মানটা বের করব। এক্স ইকুয়াল হোয়াট, মানে কোন সংকরীকরণ ঘটে। তাহলে এক্স এর একটা মান বের করব আগে। সবাই একটু দেখো। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে? কার্বনের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে 1s2, 2s2, 2p2। তাহলে কার্বনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তাহলে কার্বনের যোজনী স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। আর কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু কয়টা আছে? কার্বনের সাথে কয়টা একযোজী পরমাণু যুক্ত আছে? ক্লোরিন, 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 এগুলো সব 4টা। তাহলে এটার সংখ্যাটাও 4। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? এখানে যেহেতু যৌগটা হচ্ছে কি চার্জ নিরপেক্ষ একটা যৌগ, আয়ন না। যদি ধনাত্মক আয়ন হয় তার ক্ষেত্রে বি এর মান হবে ধনাত্মক আয়ের 4 সংখ্যা, আর যদি ঋণাত্মক আয়ন হয় তার ক্ষেত্রে ঋণাত্মক আয়নের 4 সংখ্যা। যেহেতু এটা চার্জ নিরপেক্ষ যৌগ, এ আর বির মান 0। তাহলে এক্স এর মান এখানে কত হচ্ছে? এক্স ইকুয়াল হাফ, 4। তারপর ই এর মান হচ্ছে 4। বুঝিনি এক্স এর মানটা। এক্স এর মান বের করব আমরা। এই যে এক্স ইকুয়াল কি হাফ ইন্টু ই প্লাস সি মাইনাস বি প্লাস এ না? সমীকরণটা মুখস্থ করো। তাহলে ই এর মান কত এখানে? কেন্দ্রীয় পরমাণুর যোজনী স্তরের ইলেকট্রন সংখ্যা 4, আর সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা 4, আর বি এর মানও 0, এ এর মানও 0। তাহলে এক্স সমান কত দাঁড়াচ্ছে? 4। এক্স সমান কত? 4 না? জি স্যার। এখন দেখো এক্স সমান যদি 4 হয় সাধারণত কেন্দ্রীয় পরমাণুর সংকরীকরণ হয় sp3। কোন সংকরীকরণ হয়?
sp3। sp3 তাহলে ওটার জন্য আমরা একটু নিয়মটা লিখে দেই যে এক্স এর ভ্যালু সংকরীকরণ অবস্থা, এক্স এর ভ্যালু যদি 2 হয় সাধারণত দুইটা সংকর অরবিটাল তৈরি হয় sp, 3 হলে হয় কি sp3 sp2, আর 4 হলে কি হবে sp3, 5 হলে কি হবে sp3d, 6 হলে কি হবে sp3d2। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এক্স এর মান ওই যে বের করব আমরা, এক্স এর মান বের করার পর বলতে পারবো কোন সংকরীকরণ হবে। এক্স এর মান যদি 2 হয় তাহলে কি হবে sp সংকরীকরণ, এক্স এর মান যদি 3 হয় sp3 sp2, এক্স এর মান যদি 4 হয় sp3, এক্স এর মান 5 হলে sp3d, এক্স এর মান 6 হলে sp3d2। এটা কি বুঝছো তোমরা? তাহলে আমরা কার্বন টেট্রাক্লোরাইডের জন্য বের করলাম কার্বনের কোন সংকরীকরণ হবে তাহলে কার্বনের জন্য এক্স এর মান বের হয়েছে 4, তাহলে sp3। তাহলে কার্বনের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। কার্বনের যোজনী 4, তার মানে এর যোজনী স্তরে কি থাকবে 4টা বিজোড় ইলেকট্রন থাকবে। সাধারণ অবস্থায় থাকে 2s2 2p2, 2p2টাকে ভাঙলে 2px1 2p কি y1। কিন্তু উত্তেজিত অবস্থায় কার্বনের বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের যোজনী কত 4, কার্বনের যোজনী 4 না? জি স্যার। তাহলে কার্বনের বিজোড় ইলেকট্রন থাকতে হবে 4টা, এখানে আছে কয়টা 2টা। তাহলে এই ইলেকট্রন বিন্যাস দিয়ে কার্বন টেট্রাক্লোরাইডের আকৃতি বোঝা যাবে না, বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা যাবে না। তাহলে এর জন্য এর যোজনী স্তরে অবশ্যই 4টা বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে 2s অরবিটালের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে যখন 2p তে যাবে তখন 2s এ ইলেকট্রন থাকবে একটা, 2px এ থাকবে একটা, 2py এ থাকবে একটা, 2pz এ থাকবে একটা। মোট বিজোড় ইলেকট্রন কটা হলো 4টা। মোট বিজোড় ইলেকট্রন 4টা, তার মানে এই যে কার্বনের যোজনী স্তরের একটি s অরবিটাল 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সংকর অরবিটাল sp3 তৈরি করবে। sp3 সংকর অরবিটাল হবে 4টা, একটা উপরের দিকে, একটা সাইডের দিকে, একটা এদিকে, আর একটা এরকম। সংকর অরবিটালের চিত্র বুঝছো কি? এটা হচ্ছে চতুর্থ রক্ষীয় গঠন। আর sp3 হলে বন্ধন কোণ কত হয় 109. তাহলে তোমরা দেখো দেখি, একটা যৌগ হচ্ছে মনে করো বোরন ট্রাইফ্লোরাইড, এর কেন্দ্রীয় পরমাণু বোরন, এর কোন সংকরীকরণ হবে? তাহলে এটা বের করার জন্য প্রথমে বোরনের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো তোমরা। বোরনের কোন সংকরীকরণ হবে শুধু সেটা বের করো। sp2 বের হয়ে গেছে না? তাহলে বোরনের যোজনী স্তরে 3টি ইলেকট্রন আছে, তার মানে এখানে x ইকুয়াল হাফ, আর ই এর মান কেন্দ্রীয় পরমাণু বোরন, বোরনের যোজনী স্তরে 3টি ইলেকট্রন আছে, x এর ই এর মান 3, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 যোগ কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা 3, আর বি এর মান 0, আর এর মানও 0। তার মানে কি দাঁড়ায় x এর মান 3, x এর মান 3 হলে কোন সংকরীকরণ হয় sp2। আর sp2 হলে এই যে বোরন ট্রাইফ্লোরাইড অণুর আকৃতি কি হবে
ত্রিভুজ আকৃতির হবে, হ্যাঁ, সমতলীয় ত্রিভুজ আকৃতির। এই যে একটা sp2, একটা sp2 আর একটা sp2, তাহলে এরকম যদি হয় সংকর অরবিটাল, এটা একটা sp2 সংকর অরবিটাল, এটা আরেকটা sp2 সংকর অরবিটাল, এটা আরেকটা সংকর অরবিটাল sp2, তাহলে এদের নিয়ে গঠিত অণুর আকৃতি হবে সমতলীয় ত্রিভুজ আকৃতির। আর বন্ধন কোণ কত হবে? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি। আমরা আপাতত এটাই থাকি, আরো হচ্ছে অরবিটালের অধিক্রমণ পরে আলোচনা করতেছি। আরেকটা অণুর সংকরীকরণ বের করো, যে ফসফরাস ট্রাইক্লোরাইড, এটাতে কোন সংকরীকরণ হবে? যৌগের ক্ষেত্রে তো কোনো চার্জ তাহলে এবি কোনোটাও কোনো মান হবে না, জিরোই হবে। হ্যাঁ, জিরো হবে। যৌগের ক্ষেত্রে যেহেতু চার্জহীন তাহলে জিরো হবে। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে কি ফসফরাস, ফসফরাসের সাথে 3টা ক্লোরিন যুক্ত আছে। কোন সংকরীকরণ হবে ফসফরাসের? sp3। তাহলে কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে কি যোজ্যতা স্তরে, ফসফরাসের যোজনীয় স্তরে 5টা ইলেকট্রন আছে, 5 যোগ কি 3 সমান সমান কত? 4। তাহলে কোন সংকরীকরণ? sp3। এখন খেয়াল করো, sp3 সংকর অরবিটাল আছে 4টা, কিন্তু বন্ধন গঠন করছে কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে আরেকটা sp3 সংকর অরবিটালে কি থাকবে? sp3 সংকর অরবিটাল হচ্ছে কয়টা? 4টা। তাহলে এটার সাথে ক্লোরিন বন্ধন গঠন করছে, এটার সাথে, এটাতে একটা একটা একটা, এই যোজনীয় স্তরে ইলেকট্রন আছে 5টা না? জি স্যার। যোজনীয় স্তরে ইলেকট্রন আছে 5টা, 5টাকে এভাবে ভাগ করে দেবো, একটা একটা একটা, আর এখানে কি এখানে 2টা, 2টা থাকবে। তাহলে এই যে জোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটাকে কি বলি আমরা? লোন পেয়ার ইলেকট্রন যুক্ত অরবিটাল। তাহলে এটা লোন পেয়ার ইলেকট্রন যুক্ত অরবিটাল, আর এগুলা হচ্ছে যোজ্যতা অরবিটাল, যোজনীয় অরবিটাল, বিজোড় ইলেকট্রন যুক্ত অরবিটাল। এটা বিষয়টা কি বুঝছো তোমরা? আর সমযোজী বন্ধন গঠনে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন অরবিটালে অংশগ্রহণ করতে পারে। তাহলে ক্লোরিনের 3p-Z, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ক্লোরিন 17 হচ্ছে কি 1s2 2s2 2p6, এগুলো তো বাদ, 3s2 3px2 3py2 আর 3pz1। তাহলে বিজোড় ইলেকট্রন কোনটা ক্লোরিনের? এই যে 3pz, এটাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে pz অরবিটালটা কি ডাম্বেল আকৃতির, এখানে একটা ডাম্বেল, এটা এই যে pz অরবিটালের একটা ইলেকট্রন মিলে এখানে কি ইলেকট্রন জোড় গঠন করবে, এখানে আরেকটা ডাম্বেল, এখানে আরেকটা ইলেকট্রন জোড়, আর এখানে আরেকটা pz অরবিটাল, এখানে আরেক জোড়া ইলেকট্রন। তাহলে এই 3টা হবে বন্ধন জোড় ইলেকট্রন, আর এটা হচ্ছে কি লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এই যে এখানে একটা বিষয় হচ্ছে যে যদি সংকর অরবিটালে লোন পেয়ার ইলেকট্রন থাকে তখন কিন্তু অণুর আকৃতিটা একটু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। তো লোন পেয়ার ইলেকট্রন থাকলে অণুর আকৃতি কি হবে এই বিষয়টা আমরা পরে আলোচনা করি, আগে সংকরীকরণটা বের করব। ওকে, তোমাদের যদি বলা হয় যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের কোন সংকরীকরণ হবে বের করো দেখি তোমরা। sp3d। sp3d, রাইট। তাহলে x হচ্ছে কি হাফ, তাহলে এটা তো 5 + 5 5 + 5 মাইনাস এটা 0 প্লাস এর মানও 0, তার মানে সমান সমান কি 5।
তাহলে এক্স এর মান 5 হলে কোন সংকরীকরণ? sp3 3d। এটা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এর সাথে একযোজী পরমাণু ক্লোরিন। তাহলে ওই যে ক্লোরিন একটা উপরে যুক্ত থাকবে, একটা ক্লোরিন কি নিচে যুক্ত থাকবে, একটা মনে করো এ পাশে যুক্ত থাকলো, আর আনুভূমিক ভাবে এটা যুক্ত আছে, আনুভূমিক ভাবে তিনটা থাকবে, দুইটা উলম্ব বরাবর, একটা উপরে মনে করো একটা ফসফরাস পরমাণু, এর উপরে থাকবে একটা ক্লোরিন, নিচে থাকবে একটা ক্লোরিন, একটা কি সাইড দিয়ে তিন পাশে আনুভূমিক বরাবর থাকবে তিনটা ক্লোরিন। এগুলো কিন্তু আনুভূমিক ভাবে আছে। ওকে, তাহলে এটা ফসফরাসের কেন্দ্র। আর এই যে গঠনটা, এটার গঠন হবে কি ত্রিভুজাকৃতির দ্বিপিরামিডীয়। ওকে, আমার মনে হয় বুঝছো বন্ধন কোণ কত হবে। এখানে কোনো দেখা যাচ্ছে 5টা অরবিটাল, ফসফরাসের 5টা সংকর অরবিটাল 5টাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। একটা কি sp3d, আর একটা sp3d, এপাশ দিয়ে একটা sp3d, এই পাশে একটা sp3d, এই পাশে একটা sp3d। আর এখানে প্রত্যেকটাতে কি একটা করে বিজোড় ইলেকট্রন থাকে। তাহলে একটা করে বিজোড় ইলেকট্রন থাকার কারণে প্রত্যেকটাই ক্লোরিনের 3pz এর সাথে বন্ধন গঠন করে। ক্লোরিনের 3pz এর একটা জোড়, ক্লোরিনের 3pz এর বন্ধন জোড়, ক্লোরিনের 3pz। তাহলে এটাকে বলা হচ্ছে অরবিটালের অধিক্রমণ। তাহলে ফসফরাসের sp3d সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালে, 3pz অরবিটালের এটা কি বন্ধন গঠিত হয়? ফসফরাসের সাথে ক্লোরিনের কি বন্ধন? সিগমা বন্ধন না পাই বন্ধন? সিগমা না পাই? সিগমা। সিগমা। সিগমা বন্ধন মুখোমুখি অধিক্রমণ না পাশাপাশি অধিক্রমণ? জি স্যার, বুঝতে পারিনি। সিগমা বন্ধন গঠন হচ্ছে মুখোমুখি অধিক্রমণ না পাশাপাশি অধিক্রমণ? মুখোমুখি। তাহলে মুখোমুখি। হ্যাঁ, তাহলে এই যে ফসফরাসের sp3d সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালের মুখোমুখি অধিক্রমণে ফসফরাস ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে ফসফরাস ক্লোরিন সিগমা বন্ধনটা কিভাবে গঠিত হয়? ফসফরাসের sp3d সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালের মুখোমুখি অধিক্রমণে 5টি ফসফরাস ক্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। এই বিষয়টা কি বুঝছো? জি স্যার। ওকে, আমরা এটা বুঝছি। এরকম কিছু উদাহরণ আরো দেখি। আচ্ছা, মনে করো বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কে? বেরিলিয়াম। বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু। তাহলে কোন সংকরীকরণ হবে বেরিলিয়ামের? sp2। হ্যাঁ, x ইকুয়াল হচ্ছে, ভালো করে খেয়াল করো, হাফ। বেরিলিয়ামের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। আর এখানে একযোজী পরমাণু আছে 2টা। তাহলে আমাদের এই পর্যন্ত হলেই কিন্তু অণুর ক্ষেত্রে সূত্র শেষ, তাই না? এই দুটা তো 0 হয়ে যাচ্ছে অণুর ক্ষেত্রে। তাহলে হাফ ইন্টু ই প্লাস সি হলেই যে কোনো অণুর ক্ষেত্রে আমরা কি বের করতে পারতেছি, কোন সংকরীকরণ হয়, সংকর অরবিটালটা বের করতে পারতেছি। তাহলে এটা 2 হবে না। হ্যাঁ, মানে এই এখানে তো বি এর মানও 0, এর মানও 0, বুঝছো কি? এই জন্য এটাকে বাদ দিলাম অণুর ক্ষেত্রে। তাহলে যদি চার্জিত অণু থাকে তাহলে ওর দুটো তো ধরতে হবে। ওটাতে আমরা পরে যাচ্ছি। চার্জিত অণুর ক্ষেত্রে হ্যাঁ, ও দুটো ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এক্স এর মান 2 হলে কোন সংকরীকরণ? sp। এই যে বেরিলিয়াম, খেয়াল করো, বেরিলিয়াম এমনিতে হচ্ছে 1s2 2s2, এটা না? এখন এই অবস্থায় এর কোনো বিজোড় ইলেকট্রন নাই। সমযোজী বন্ধন যদি গঠিত হয়, তাহলে সমযোজী বন্ধন গঠন ব্যাখ্যা করতে গেলে 1s2 2s1 আর 2px1। তাহলে বেরিলিয়ামের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে কি হচ্ছে?
2s থেকে 2p তে যাচ্ছে, যোজনী হচ্ছে 2। ওই একটা s আর একটা p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে sp সংকর অরবিটাল তৈরি করবে কটা? দুটো। তাহলে এখানে sp সংকরীকরণ। আর sp সংকর অরবিটাল তো এরকম এরকম না? তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। ক্লোরিনের 3pz এর সাথে মুখোমুখি অতিক্রমণ, তাহলে এটা একটা বন্ধন গঠন হলো। এই পাশে ক্লোরিনের 3pz মুখোমুখি অতিক্রমণ, আরেকটা বন্ধন। বোঝা গেছে কি? চিত্র একবারে সোজা হবে। আমার বাঁকা হয়ে গেছে, এগুলো পারবা তোমরা, বুঝছো আমার মনে হয়। এটা বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। এই যে বেরিলিয়াম অণু, এটা মনে করো কি বেরিলিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু, এই পাশে আরেকটা ক্লোরিন পরমাণু। আর এই ক্লোরিনের নিউক্লিয়াস, বেরিলিয়ামের নিউক্লিয়াস আর ক্লোরিনের নিউক্লিয়াস, এগুলো একই সরলরেখা বরাবর থাকবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে একটা বন্ধন দূরত্ব, এখান থেকে এটা বন্ধন দূরত্ব। এই দুটো সন্নিহিত বন্ধন দূরত্বের মধ্যবর্তী কোণটাই হচ্ছে বন্ধন কোণ। বোঝা গেছে কি? তাহলে সংকর অরবিটাল বের করতে পারবে না এখন। তোমাদেরকে যদি বলা হয় অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণু কে? নাইট্রোজেন। তাহলে এখানে কোন সংকরীকরণ হয় নাইট্রোজেনের? নাইট্রোজেনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন? 4টা। 5টা। নাইট্রোজেন কি 7 না? তাহলে 1s2 2s2 2p কি 3। তাহলে এই যে 5টা ইলেকট্রন যোজনী স্তরে, তাহলে 5। আর একযোজী পরমাণু কয়টা আছে? কি 4টা? দাও 4টা। মাইনাস বি হচ্ছে ধনাত্মক চার্জের সংখ্যা, ধনাত্মক চার্জের সংখ্যা কত? 1, তাহলে -1। আর এ তো ঋণাত্মক চার্জ হচ্ছে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে, তাহলে এর মান এখানে 0। কত হয়? 4 হয় না? তাহলে এখানে নাইট্রোজেনের কোন সংকরীকরণ হবে? sp3। তাহলে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের sp3 সংকরীকরণ হয়। এই যে sp3 একটা, দুইটা, তিনটা, 4টা। sp3 হলে সব সময় নিচের দিকে 3টা দিবে, উপরে একটা দিবা। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন কিভাবে থাকে? একটাতে 2টা থাকে, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা বুঝছো কি? নাইট্রোজেনের যোজনী স্তরে 5টা ইলেকট্রন। এখন দেখো হাইড্রোজেন এখানে বন্ধন গঠন করতেছে, তাহলে হাইড্রোজেনের কি 1s1 না? তাহলে ওই যে 3টে হাইড্রোজেন পরমাণু 1s1 অরবিটালের সাথে এভাবে কি নাইট্রোজেনের sp3 সংকর অরবিটালের অতিক্রমণ হয়। তাহলে এই বন্ধন নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধন কিভাবে গঠিত হয়? মনে করে অ্যামোনিয়া গঠিত হচ্ছে, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের এই বন্ধনটা কিভাবে গঠিত হয়? কোন কোন অরবিটালের অতিক্রমণে? পৃথি বলো দেখি, এটা কোন অরবিটাল? স্যার আমি শুনতে পাচ্ছি না, কিছু বলুন। sp3। শোনা যাচ্ছে না? স্যার আমার কানে শোনা যাচ্ছে না। তোমাদের নিঝুম? যাচ্ছে স্যার sp3 আর s1 এর। হ্যাঁ, নাইট্রোজেনের sp3 আর হাইড্রোজেনের কি 1s1। এই s1 এর অতিক্রমণ করে কি হয়? 1s অরবিটালের মুখোমুখি অতিক্রমণে নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হলো। এটা হচ্ছে নাইট্রোজেনের sp3 আর হাইড্রোজেনের কি s। এই দুটো অরবিটালের মুখোমুখি অতিক্রমণে নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। এখন এখানে অ্যামোনিয়াম আয়নটা কিভাবে গঠিত হয়? অ্যামোনিয়াম আয়নটা এটা আরেকবার বুঝতে না।
এখন কি শোনা যায় সবার? জি স্যার। সবাই দেখো, অ্যামোনিয়াম আয়নটা কিভাবে গঠিত হয়? ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝাইছিলাম যে NH3 আর নাইট্রোজেনের কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আর হাইড্রোজেন আয়নের মধ্যে কি হয়, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটার সাথে এটার কি সন্নিবেশ সমযোজী বন্ধন। অ্যামোনিয়াম আয়নে কি কি আছে, একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনের হচ্ছে কি সমযোজী বন্ধন, এই 3টার হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, এখানে আরেকটা দেখো, এটার সাথে হাইড্রোজেন আয়নের কি সন্নিবেশ বন্ধন। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আর হাইড্রোজেন আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন, এভাবে অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়। এটা বোঝা গেছে তোমাদের? তাহলে এখানে খেয়াল করো, নাইট্রোজেনের কোন সংকরীকরণ হচ্ছে sp3, তাহলে এটা sp3 সংকর অরবিটাল। sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের কোন অরবিটালের অধিক্রমণ 1s, তাহলে নাইট্রোজেন এর sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের কি 1s অরবিটালের মুখোমুখি অধিক্রমণে এই নাইট্রোজেন হাইড্রোজেন এটা সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে এই সিগমা বন্ধন তিনটে একইভাবে গঠিত হয়। এটা বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন এই সিগমা সন্নিবেশ বন্ধনটা কিভাবে গঠিত হয়? এখন হাইড্রোজেন আয়নের কোন অরবিটাল কোন অরবিটালই নাই। 1s0, এটা ছিল 1s1 অরবিটালের মুখোমুখি অধিক্রমণ। তাহলে এই যে হাইড্রোজেনের 1s0 সাথে এটার অধিক্রমণ হবে হাইড্রোজেন আয়নের, এটা হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়নের 1s0 অরবিটালের সাথে নাইট্রোজেনের sp3 সংকর অরবিটালের মুখোমুখি অধিক্রমণে নাইট্রোজেন হাইড্রোজেন এটা কি সন্নিবেশ বন্ধন গঠিত হবে। এটা সমযোজী বন্ধন না, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি বোঝা গেছে? স্যার 1s 0 থাকলেও কি কোনো অরবিটাল থাকে? কেন, ওটা একটা তো অরবিটাল। সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত কি তোমাদেরকে পড়ানো হয়েছে? জি স্যার। একটাতে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, লোন পেয়ার ইলেকট্রন যুক্ত অরবিটাল এর সাথে কি ফাঁকা অরবিটাল না, ফাঁকা অরবিটাল তো কোনো জিরো থাকবে। তাহলে ফাঁকা অরবিটাল, তাহলে ফাঁকা অরবিটালটা কি ছিল এখানে? তাহলে নাইট্রোজেনের sp3 সংকর এটা কি লোন পেয়ার ইলেকট্রন যুক্ত অরবিটাল, আর হাইড্রোজেন আয়নের 1s ফাঁকা অরবিটাল। তাহলে এই যে লোন পেয়ার ইলেকট্রন যুক্ত sp3 সংকর অরবিটাল আর হাইড্রোজেনের 1s0 ফাঁকা অরবিটালের মুখোমুখি অধিক্রমণে এটা কি সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধন গঠন বুঝা গেছে কি? জি স্যার। আরেকবার খেয়াল করো, বিষয়টা ক্লিয়ার করো। তাহলে অ্যামোনিয়াম আয়নে কি কি আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন আছে 3টা, এই 3টা হচ্ছে সমযোজী বন্ধন। আর একটা হাইড্রোজেন আয়নের সাথে কি আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আর হাইড্রোজেনের কি 1s0 ফাঁকা অরবিটাল। তাহলে হাইড্রোজেনের 1s0 ফাঁকা অরবিটাল আর নাইট্রোজেনের এই যে লোন পেয়ার ইলেকট্রন যুক্ত অরবিটালটা কি সংকর অরবিটাল, একটা সংকর অরবিটালটা কি sp3 সংকর অরবিটাল। এর মুখোমুখি অধিক্রমণ হবে, মুখোমুখি অধিক্রমণে কি গঠিত হয়, সিগমা। এখানে সিগমা বন্ধন না, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে সিগমা বন্ধনও গঠিত হয়। তাহলে এই যে বিজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের মনে করো 1s0 1s বিজোড় ইলেকট্রন 1s1, তাহলে এটাতে একটা ইলেকট্রন আছে আর sp3 তে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন এদের মধ্যে অধিক্রমণ হলে কি হবে, সেটা হবে মুখোমুখি অধিক্রমণ। ওকে, সিগমা বন্ধন যেহেতু একক বন্ধনগুলো সব সিগমা বন্ধন মুখোমুখি অধিক্রমণে গঠিত। তাহলে এখানে আরেকটা হাইড্রোজেনের 1s1, তাহলে হাইড্রোজেনের 1s1 আর নাইট্রোজেনের sp3, হাইড্রোজেনের 1s1 নাইট্রোজেনের sp3, হাইড্রোজেনের 1s1 আর নাইট্রোজেনের কি sp3, এটা বুঝছো? আর নাইট্রোজেনের এই অরবিটাল তো কি লোন পেয়ার ইলেকট্রন যুক্ত sp3 সংকর অরবিটাল।
তাহলে এই সংকর অরবিটাল কার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে? হাইড্রোজেনের। তাহলে ওই যে 1s0 এটাতে কোনো ইলেকট্রন নাই, তাহলে ওইটাই অরবিটাল এই দুটো ইলেকট্রন শেয়ার করবে। এই যে শেয়ারটার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে কি সন্নিবেশ সমনিবেশ। তাহলে এটা হাইড্রোজেনের 1s0। এটা কি ক্লিয়ার তোমরা এখন? তাহলে এখানে এই অ্যামোনিয়াম আয়নের আকৃতি কি হবে? ত্রিভুজাকৃতির কি জানিস না, sp3 হলে চতুস্থলকীয় টেট্রাহেড্রাল। এই যে এই তিনটার মাঝে কি একটা ত্রিভুজ, উপরে ত্রিভুজ আকৃতির তল তিনটা, তাহলে এটা চারটা তল হচ্ছে, উপরে তিনটা তল আর নিচের দিকে একটা তল। তাহলে এটাকে বলা হচ্ছে কি চতুস্থলকীয় গঠন। কারো কি সমস্যা এটা বুঝতে? চতুস্থলকীয়, এটা তো চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল গঠন। বন্ধন কোণ কত হবে? 109.5। 109। বোঝা গেছে? অণুর আকৃতি আর বন্ধন কোণ আমরা এভাবে সংকর অরবিটাল কোণ সংকরীকরণ ঘটে এটার সাহায্যে বের করতে পারি। আর তোমাদেরকে যদি বলা হয় যে সিলিকন টেট্রাক্লোরাইড, আচ্ছা তোমরা এদের সংকরীকরণ, অণুর আকৃতি আর বন্ধন কোণ বের করবা। এইচডব্লিউ না এখনই? এইচডব্লিউ। সালফার হেক্সাফ্লোরাইড, সালফার টেট্রাক্লোরাইড, H2O, তারপর H2S, এগুলো লিখে নাও। অ্যামোনিয়া, পানি দিলাম, অ্যামোনিয়া দিলাম, সিলিকন টেট্রাক্লোরাইড দিলাম, আচ্ছা, আর মিথেন, এইগুলা একটু দেখবে যে বইও দেয়া আছে, তোমরা একটু নিজেরাই প্র্যাকটিস করবে, পারবা না? আচ্ছা, কি কি বের করব? হ্যাঁ, তোমরা কোন সংকরীকরণ ঘটে আগে এটা বের করবা, ইলেকট্রন বিন্যাসটা আগে লিখবা, কারণ ইলেকট্রন বিন্যাস না লিখলে তো কি যোজনী স্তরে ইলেকট্রন সংখ্যাটা ভুল করতে পারো। আর কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা আছে এগুলা বের করবা, এই যে এক্স এর মানটা বের করবা, এগুলা লিখে এই সূত্রের সাহায্যে এক্স এর মান বের করবা, পরে কোন সংকরীকরণ ঘটে সংকর অরবিটাল, তাহলে সংকরীকরণ সংকরায়ন অবস্থাটা বের করবা, আর অণুর আকৃতি কি, বন্ধন কোণ কি, এগুলা একটু দেখবা। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। sp2 হলে কি আকৃতির হবে? sp2 হলে তো সমতলীয় ত্রিভুজ আকৃতির, এর আগে আলোচনা করছিলাম। sp2 হলে সমতলীয় ত্রিভুজ। এই দেখো একটা তোমাদের পিডিএফ ফাইলে নিচের দিকে যাও, নিচের দিকে গেলে তোমরা হচ্ছে কিছু আরো পাবা, তথ্য পাবা। এই যে দেখো এক্স এর মান 2 হলে sp3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, আর 7 হলে sp3d। আর এই যে সংকর অরবিটাল কি কি হবে, এটা অণুর আকৃতি সরলরৈখিক, সমতলীয় ত্রিভুজ আকৃতি, চতুস্থলকীয়, ত্রিভুজ আকৃতি, দ্বিপিরামিডীয়, এগুলো এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করতে হবে। তো আপাতত এই পর্যন্তই থাক, নেক্সট দিন বাকিটা আমরা আলোচনা করব। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।